আসসালামু আলাইকুম। ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ নম্বর অধ্যায়ের নাম পরমাণু গঠন। পরমাণু গঠন সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা করার আগেই আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো পরমাণু গঠন সম্পর্কে যেহেতু আজকে বিস্তারিত আলোচনা করব, তো আমি একটা নাম দিতে চাই যে পরমাণু গঠন সম্পর্কে জানতে হলে আমি নামটা এই জন্য দিতেছি, আমি এই ভিডিও শেষে আমি বলবো। নামটা হলো যে দ্য স্টোরি অফ অ্যাটমিক থিওরি। দ্য স্টোরি অফ অ্যাটমিক থিওরি এই নামটা কেন বলতেছি আমি ভিডিও শেষে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন আমরা একটু দেখি যে পরমাণু গঠন সম্পর্কে জানতে হলে আমাদের কিছু বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে জানতে হবে। না হলে পরমাণু গঠন সম্পর্কে এই প্রশ্নটা আমাদের থেকে যাবে যে পরমাণু কী? হ্যাঁ? তো পরমাণু সম্পর্কে জানতে হলে যে পরমাণু কি এই সম্পর্কে আজকের এই ভিডিও। তো সর্বপ্রথমে আমি যাই যে পরমাণু কি? তাহলে পরমাণু সম্পর্কে জানতে হলে যে পরমাণু হলো যে পদার্থের ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। তাহলে পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। আর যে ক্ষুদ্রতম কণাগুলোকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটার নাম হলো অণু আর আরেকটার নাম হলো পরমাণু। এই নিয়ে একজন বিজ্ঞানী আছে, তার নাম হলো যে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস নামে একজন যে বিজ্ঞানী ছিলেন, গ্রিক দার্শনিক বিজ্ঞানী। প্রায় ৪০০ অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে তিনি মতবাদ পোষণ করেন। তাহলে একজন বিজ্ঞানী আছে, তার নাম হলো যে ডেমোক্রিটাস। তিনি কত খ্রিস্টাব্দে? ৪০০ খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম মতবাদ পোষণ করেন। এই মতবাদ পোষণ করার পরে আরও যে দুইজন বিজ্ঞানী আছে, কোন বিজ্ঞানীর পরে? ডেমোক্রিটাসের বিজ্ঞানীর পরে যে আরও দুইজন বিজ্ঞানী এসেছে, তার নাম হলো, একটা হচ্ছে প্লেটো আর একটা হলো যে অ্যারিস্টটল। যেটা ডেমোক্রিটাস যেটা বলেছেন, এটাকে আবার পরবর্তী যে দুইজন বিজ্ঞানী এসেছেন, এই দুইজন বিজ্ঞানী কিন্তু কি এইটাকে দ্বিমত পোষণ করেছে। দুইজনই কিন্তু দ্বিমত পোষণ করেছেন। কেন দ্বিমত পোষণ করেছেন আমরা একটু দেখি। তো ডেমোক্রিটাস বলতেছেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র হুম অবিভাজ্য। তাহলে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য। তাহলে অবিভাজ্য কেন বলছে? যে আমরা দেখি যে এটাকে আর কি ভাঙ্গা যায় না। তাহলে ডেমোক্রিটাসের মতবাদে তিনি বলছেন যে এই যে পদার্থগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, এটাকে কি তিনি নাম দিয়েছেন অবিভাজ্য। এটাকে আর কি ভাঙা যায় না। তারপরে তিনি আরও ক্ষুদ্রতম কণা নামক তিনি নাম দেন পরমাণু। এটা কে নাম দিতেছেন? এটা হলো ডেমোক্রিটাস নাম দিতেছেন যে ক্ষুদ্রতম কণা নাম দেন তিনি কি? পরমাণু। পরমাণু বা তার আরেকটা নাম দিয়েছেন অ্যাটম। হ্যাঁ, এই অ্যাটম নামটি তিনি দিয়েছিলেন গ্রিক শব্দ থেকে। তিনি নামটা দিয়েছিলেন কি শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দটি কি? অ্যাটমস। অ্যাটমস শব্দ থেকে এটা কিন্তু কি অ্যাটম হয়েছে, বা অ্যাটম থেকে এটা অ্যাটমস হয়েছে, যার অর্থ হলো যে অবিভাজ্য। কিন্তু অবিভাজ্য মানে কি? এটাকে আর ভাঙা যায় না। তারপরে এই যে এই কথাটা যে ডেমোক্রিটাস বলতেছেন ৪০০ অব্দে সর্বপ্রথম, তিনি কিন্তু পরবর্তী যে দুইজন বিজ্ঞানী এসেছেন, এই দুইজন বিজ্ঞানী কিন্তু ভেটু দিচ্ছে। কিন্তু ভেটু বলতে কি? এটাকে দ্বিমত পোষণ করছে, যে বলছে না এটা হবে না, এটা মানে চলবে না। তখন এই দুইজন প্লেটো এবং অ্যারিস্টটল, দুইজন বিজ্ঞানীর মধ্যে একজন বিজ্ঞানী বলছেন, তার নাম হলো যে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন। একে যতই ভাঙা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকে। তাহলে অ্যারিস্টটলের মধ্যে কি বলছেন? যে এগুলো হলো যে পদার্থ সমূহগুলো নিরবচ্ছিন্ন, বা এটা হলো যে কন্টিনিউয়াস। একে যত ভাঙা হোক না কেন, এটা পদার্থের কণাগুলো হতে ক্ষুদ্রতর হতে থাকে। এই যে অ্যারিস্টটল এই বিজ্ঞানীর পরে কিন্তু আরেকজন বিজ্ঞানী এসেছেন, তার নাম হলো যে জন ডাল্টন। এই জন ডাল্টন কিন্তু 1803 খ্রিস্টাব্দে, তিনি কিন্তু ইংরেজির বিজ্ঞানী ছিলেন। এই জন ডাল্টন তিনি একজন ইংরেজ বিজ্ঞানী ছিলেন। কত খ্রিস্টাব্দে? এটা হলো যে 1803 খ্রিস্টাব্দে। তো তিনি কি বলছেন? যে পরিলব্ধ পরিলব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্র
ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন। তাহলে 1803 সালে যে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন তিনি কি নিয়ে গবেষণা শুরু করলে? তিনি সর্বপ্রথম ক্ষুদ্রতম কণা সম্পর্কে গবেষণা শুরু করলেন। তিনি কি বলেন? যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। তিনি কে বলছেন এটা আর ভাঙা যায় না? এটা হলো যে জন ডাল্টন বলছেন। কত খ্রিস্টাব্দে? এটা হলো 1803 খ্রিস্টাব্দে। তখন জন ডাল্টন বলছেন যে এটা মতবাদ সকলেই গ্রহণ করে। এই যে ডাল্টন যেটা বলল যে এটাকে আর ভাঙা যাবে না বা যায় না, এটাকে কিন্তু কি সকল বিজ্ঞানী এটা কি মতবাদ পোষণ করেন। হুম? তো ফলে অ্যারিস্টটল মতবাদটি পরিত্যক্ত হয়। যেটা জন ডাল্টন বললেন এটা কিন্তু কি এটা বহাল থাকলো। কিন্তু যেটা অ্যারিস্টটল বলেছিল এটা কিন্তু কি পক্ষান্তরে পরিত্যক্ত হয়ে যায়, বাতিল হয়ে যায়। তাহলে আসলে পরমাণু অবিভাজ্য নয়। তাহলে এটা কি বলছে জন ডাল্টন? এটা পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়। এটা পরমাণু হলো যে বিভাজ্য। বিভাজ্য মানে কি? এরা হলো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা কি গঠিত। ডাল্টন পরমাণুবাদে এটা একটা সীমাবদ্ধতা দূর করার জন্য যে পরবর্তীতে আরেকজন পরমাণু মডেল প্রস্তাব করেন। তার নাম হলো যে রাদারফোর্ড বোর পরমাণু। তিনি কত সালে? তিনি 1911 সালে তিনি কিন্তু এসেছেন যে পরমাণু গঠন সম্পর্কে। তিনি কিন্তু একটা পরীক্ষা করেছিলেন। তাদের সহকর্মী যারা ছিলেন তারা কিন্তু একটা ভালো একটা পরীক্ষা-নিরীক্ষা করে তিনি পরমাণু গঠন সম্পর্কে ভালো একটা ধারণা দেন। এই ধারণা দেওয়ার পরে তিনি একটা পরীক্ষা লব্ধর ফলে থেকে তিনি রাদারফোর্ড বলেন। পরীক্ষা যেটা করেছিলেন সেটার থেকে কিন্তু একটা ফল থেকে কিন্তু কি পেয়েছিলেন? তিনি রাদারফোর্ড বলেন। হুম? যে পরমাণুতে ধনাত্মক আদান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। তাহলে কি বলছেন? পরমাণুতে ধনাত্মক আদান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। এটি কেন বলছেন? এই জায়গাটি পরমাণু কেন্দ্রে অবস্থিত। তাই তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তাহলে এর নাম কি দিয়েছেন? নিউক্লিয়াস। তিনি আরও ব্যাখ্যা দেন যে পরমাণু বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে। পরমাণু বেশিরভাগ জায়গা কি ফাঁকা থাকে। আর ঋণাত্মক আধানযুক্ত কণা তেমন কোনো ভর নেই। তিনি আবার বলছেন কি ঋণাত্মক যেটা আদান আছে তেমন কোনো কিন্তু কি ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। কে বলছে এটা? রাদারফোর্ড। কিন্তু রাদারফোর্ড মডেল সৌরজগতের মতে কিছু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। কিন্তু রাদারফোর্ড কিন্তু নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি সৌরজগতের। তিনি আবার বলছেন যে বিজ্ঞানী বোর পরবর্তীকালে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। কিছুক্ষণ আগে তিনি বললেন কি যে কক্ষপথের কথা বলেননি, কিন্তু পরে কিন্তু আবার বিজ্ঞানী রাদারফোর্ড বলতেছেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। এই বিজ্ঞানীর পরে কিন্তু আরেকজন বিজ্ঞানী এসেছেন, তার নাম হলো যে নিলস বোর। 1913 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এসেছেন। তিনি কিন্তু প্রমাণ করতে চেয়েছেন যে পরমাণুর চারপাশে ইলেকট্রন ঘুরছে। তিনি কে এটা কথা বলছেন? নিলস বোর। কত খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দে। তিনি কিন্তু সর্বপ্রথম মানে প্রমাণ করতে চেয়েছেন যে পরমাণুর চারপাশে ইলেকট্রন ঘুরছে, এর একটা কক্ষপথ বা সেল বা শক্তি স্তর রয়েছে। এ কথা কে বলছেন? এ কথা হলো যে নিলস বোর বলছেন। এটাই তিনি ব্যাখ্যা দেন।